নমস্কার, আমার 24 আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেনেসাঁর বাংলায়, দেশের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বাংলায় বিশিষ্টজন বা বুদ্ধিজীবীরা তারা যে জনমত গঠনে একটা সহায়ক ভূমিকা পালন করেন, এটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত সত্য। বামেদের গণনাট্য আন্দোলন থেকে শুরু করে একদম হালফিলের নন্দীগ্রাম পরবর্তী যে আন্দোলন, যে পালা বদলে যে ভূমিকাটা নিয়েছিল, তাতে বারবার এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যেটা সম্পর্কে বিলক্ষণ ওয়াকিবহাল গেরুয়া শিবিরও। আর তাই অমিত শাহ এসে মিটিং করছেন বিশিষ্টজনদের একাংশের সঙ্গে। আর তৃণমূলও এই অবস্থায় দাঁড়িয়ে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, তাদের বুদ্ধিজীবী অস্ত্রে আরও একবার শান দিয়ে নিল। এ নিয়ে আমাদের আজকে আমার 24 একবার আপনাদের দেখাবো বিজেপির মোকাবিলায় এবার আসলে নামলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। রামনবমীর কড়া মিছিলের পর রাজ্যে অমিত শাহ কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন। দাবি করলেন বাংলায় আসছে পদ্ম শাসন। তোষণের অভিযোগ করলেও এড়িয়ে গেলেন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা। উল্টে কলকাতা শিলিগুড়িতে বুদ্ধিজীবীদের নিয়ে সভা করে গেলেন বিজেপি সভাপতি। তৃণমূল বিজেপির সাম্প্রতিক সংঘাতে বুদ্ধিজীবীদের সামনে আনার চেষ্টা প্রথম শুরু করে বিজেপি। বাংলা দখলের লক্ষ্যে তাদের এই পরিকল্পনা মেপে নিতে ভুল করেনি তৃণমূল। পালা বদলের পর বঙ্গের বিদ্যজনেদের একটা বড় অংশ ঘাসফুল শিবিরে। এবারে পথে নামলেন তাঁরা। রাম শব্দটা মিন করে রঞ্জন করে, সকলকে রঞ্জন করে। তাহলে রামরাজ্যের ধারণা হওয়া উচিত যে সকলকে রঞ্জিত করে, রাঙিয়ে দেয় সকলকে। কিন্তু রাঙিয়ে দেওয়া কি উগ্রতা দিয়ে করা যায়? হিন্দুত্বটা কি, এটা অন্তত বাংলার মানুষকে, চৈতন্যদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বাংলার মানুষ মোদির কাছ থেকে শিখবে না। শুক্রবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে গেরুয়া শিবিরের মতাদর্শের বিরুদ্ধে সভা করেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। ছিলেন ঘাসফুলের শীর্ষ নেতারাও। ভেদাভেদ তৈরিতে বিজেপির বিরুদ্ধে মেকি হিন্দুত্বের রাজনীতির অভিযোগ করেন তাঁরা। ভেজাল হিন্দুত্ব বেরিয়েছে, সেটাকে প্রতিরোধ করার এবং সেটার জন্য যে উন্মাদনা, সেই উন্মাদনার একটা ওষুধ দরকার। পশ্চিমবঙ্গের মধ্যে যে সংকীর্ণ সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মানুষ একেবারেই পরিচিত নন। 2011 পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বুদ্ধিজীবীরা। এবার পদ্ম শিবিরও সেই পথে হাঁটার চেষ্টা করছে। হিন্দুত্বের প্রচার চললেও অমিত শাহ রাজ্যে এসে এই লাইনে সুর চড়াননি। বিদ্যজনেদের পাশে পেতেই তাঁর এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কৌশল যাতে কলকে না পায়, সেজন্য বেশি দেরি না করে ঘাসফুল শিবিরও পাল্টা বুদ্ধিজীবীদের মাঝে নামিয়ে দিল, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। বুদ্ধিজীবীদের একাংশ মনে করছেন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ভুলভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন এবং যে কারণেই তাদের এক ছাতার তলায় আসা এবং প্রয়োজনে শহর ছাড়িয়ে জেলাতেও তারা ভবিষ্যতে এর বিরুদ্ধে প্রচার চালাবেন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে ঋত্বিক মনোজ, 24 ঘন্টা, কলকাতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 4 বিশিষ্টজন বিদ্বজ্জন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী বিদ্বজ্জন সুবোধ সরকার, রয়েছেন বিজেপি নেতা এবং বিদ্বজ্জন স্বরূপ প্রসাদ ঘোষ, রয়েছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় এবং রয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে সুবোধদার কাছে আসি। সুবোধদা, আজকে হঠাৎ কেন আপনাদের আবারও মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হচ্ছে? তার একটা স্পষ্ট কারণ হচ্ছে এই, আমি ব্যক্তিগতভাবে যেটা লক্ষ্য করছি, যেটা আমি বলেছি এবং আপনারা দেখালেন, যে সর্ষের তেলে ভেজাল হয়, ওষুধে ভেজাল হয়, বেবি ফুড ভেজাল হয়, হিন্দুত্ব যে ভেজাল, সেটা এখন দেখতে শুরু করেছি। রামনবমীতে 12, 13, 14, 15 বছরের কিশোরীদের হাতে টকটকে সিঁদুর দিয়ে আঁকা ভোজালি ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি হিন্দুত্ব? আমার এখানে জিজ্ঞাসা আপনার কাছে সুবোধদা, এই কথাগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তৃণমূল কংগ্রেসের, তাদের মুখে একাধিকবার শুনেছি। কোথায় দাঁড়িয়ে আজকে বিশিষ্টজনদের তাদের এই কথাগুলো সামনে এসে বলতে হচ্ছে? কোথায় দাঁড়িয়ে মানে, যখন একটা সংহতির জায়গা তৈরি হতে পারত, পশ্চিমবঙ্গে তার ইতিহাস রয়েছে, এবং এমন একটা সময় যখন বারবার আমাদের মনে হচ্ছে যে এটা প্রতিরোধ করা তখনই দরকার। যারা লেখেন, যারা গান করেন,
যারা সুর তৈরি করেন, যারা বুদ্ধিজীবী, যারা পড়ান, তাদের সবাইকে এক জায়গায় আসতে হবে আবার নতুন করে, এই কারণে যে হিন্দুত্ব, এই হিন্দুত্বর নামে, হিন্দু নামে যে জিনিসটাকে প্রচার করছেন তারা, সেটা একটা অর্গানাইজড ভায়োলেন্স। আমি আসবো আপনার কাছে, আমি স্বরূপবাবুর কাছে আসবো। স্বরূপবাবু, গোবলয় রাজনীতির ক্ষেত্রে আমরা যতদূর জানি এখান থেকে যে বুদ্ধিজীবী বা বিশিষ্টজন তাস এটা বিজেপিকে খেলতে হয়নি। এই রাজ্যের কথা মাথায় রেখে কি অমিত শাহকে এসে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই বিশিষ্টজনদের সঙ্গে আলাদাভাবে দেখা করতে হয়? দেখুন, নবজাগরণের সময় থেকেই, আপনি যেহেতু নবজাগরণ নিয়ে বললেন, নবজাগরণের সময় থেকেই পশ্চিমবঙ্গে একটা ধারা ছিল, যেমন বঙ্কিম বিবেকানন্দ ধারা, আরেকটা ধারা ছিল নিরীশ্বরবাদী ধারা। তো সেই বঙ্কিম বিবেকানন্দ ধারার সঙ্গে হিন্দু যে জাগরণ, তার একটা যোগাযোগ ছিল। বন্দে মাতরম থেকে শুরু করে স্বামীজির স্বদেশ মন্ত্রের তার ছোঁয়া আমরা পাই। কিন্তু বিভাজনের যে রাজনীতির অভিযোগ, সেটা মানে অপোজিশনের রাজনৈতিক অভিযোগ। আমরা একাত্ম মানবতাবাদে বিশ্বাস করি, ইন্টিগ্রাল হিউম্যানিজমে বিশ্বাস করি, কোনো বিভাজনের রাজনীতিতে একদমই নয়। আমরা উত্তরপ্রদেশে 40% সংখ্যালঘু অধ্যুষিত যে কেন্দ্রগুলো, সেখানে জিতেছি। তো কারুর, আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি, তাই জন্যে সেখানে কারুর পক্ষে কারুর বিপক্ষে ব্যাপার না। আমরা ভারতবর্ষের পক্ষে এবং ভারত বিরোধী শক্তির বিপক্ষে। আরেকটা হচ্ছে, গভর্নমেন্টকে ইম্পার্শিয়াল হতে হবে। গভর্নমেন্ট যদি ভোট ব্যাংক রাজনীতির জন্য একটি সম্প্রদায় রাস্তায় নামলো সশস্ত্রভাবে, তখন নীরব। আবার একটি সম্প্রদায়ের রাস্তায় তারা ধর্ম পালন করলে সরব। আমি যেটা আমি সুবোধদাকেও বললাম যে এই বক্তব্যগুলো তো আমরা রাজনৈতিক নেতাদের মুখে, দুই শিবিরের রাজনৈতিক নেতাদের মুখে শুনে আসছি, গত 1 মাস ধরে বারংবার শুনে আসছি। আমার বক্তব্য হচ্ছে যে কোন জায়গায় দাঁড়িয়ে বিশিষ্টজনদের কনফিডেন্সে নিতে হচ্ছে। দেখুন, একটা নিরপেক্ষ শব্দটা ক্রমশ একটা লজিক্যাল ফ্যালাসি হয়ে গেছে, সোনার পাথর বাটির মতো। যেমন আপনাকেও আজকে বলতে হচ্ছে বিজেপি পন্থী বুদ্ধিজীবী, তৃণমূল পন্থী বুদ্ধিজীবী। এই যে ওরা, আমরা বিভাজনটা চলে এসেছে, সেটা তো গত 10 বছর ধরে এখানে সিভিল সোসাইটির বাস্তবতা। এবং তাই জন্য যখনই বুদ্ধিজীবী বলে কেউ বলছেন, তাকেও কিন্তু যারা দর্শক আসনে বসে শুনছেন শ্রোতারা নিরপেক্ষ দেখেন না, তারাও একটা মতপথের পক্ষে। এবার যেহেতু সেই মতপথের একটা গ্রাহ্যতা সমাজে আছে, সেই মতপথের পক্ষে রাজনৈতিক যারা করেন তারাও যেমন বলছেন, রাজনীতির বাইরে যে কথা স্বরূপবাবু বললেন যে কোথাও কি একদম নির্দিষ্ট রাজনৈতিক বক্তার থেকে দাঁড়িয়ে আরেকটা যে গ্রহণযোগ্য অংশ বিশিষ্টজন, তাদের প্রয়োজনীয়তাটা, সেটার কথা মাথায় রেখেই এই বিশিষ্টজনদের সামনে নিয়ে আসা তার প্রবণতা। শোনো, পশ্চিমবঙ্গে বা অবিভক্ত বঙ্গ থেকেই বলি, তুমি গণনাট্যের কথা তুললে, গণনাট্যের সময়ও কিন্তু একটা পলিটিক্যাল চিন্তা থেকেই হয়েছিল। সেটা একটা ব্রড বাম চিন্তা ছিল। এমন নয় যে সেখানে কোনো এরকম নিরালম্ব কোনো কালচার হতে পারে না, মানে যার কোনো ভিত্তি নেই পলিটিক্যাল। আমি পলিটিক্যাল মানে কিন্তু আমি বড় রাজনীতির কথা বলছি, আমি বলছি যে সমাজনীতির কথা। নিরালম্ব কোনো কালচার তো হয় না, কোনো সংস্কৃতি হয় না। কাজে সংস্কৃতি জগতের লোকেদের একটা না একটা কোথাও কোনো লগ্নতা থাকে। হ্যাঁ, কিন্তু এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, যখন প্রথম নন্দীগ্রামের সময় যে বিরুদ্ধতাটা নিয়ে, 34 বছরের একটা অপশাসনের বিরুদ্ধতা নিয়ে রাস্তায় নামা হয়েছিল, যারা নেমেছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু মাঝে মাঝে সেই বিষয়টা নিয়ে, ধরো আমি লিখতাম, হ্যাঁ, শাওনি নাটক করতো, অর্পিতাও করতো নাটক, হ্যাঁ, ব্রাত্য তো খুবই পরিচিত ছিল। এরকম প্রত্যেকেরই নিজস্ব জগতে কিন্তু এই প্রতিবাদটা হচ্ছিল। কিন্তু সুজাতও মার খেয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের লোকেদের হাতে, এরকম অনেক কিছুই হয়েছে। এক মঞ্চে সেটা হয়ে গেল, সেটা কিন্তু একটা ইস্যুকে কেন্দ্র করে একটা ইস্যু। নন্দীগ্রামে যখন গুলি চালানো হলো এবং বুদ্ধদেব ভট্টাচার্য বুক বাজিয়ে বললেন যে এই গুলিটা চলবে, এরকম ধরনের একটা অ্যাটিচিউড হলো বামফ্রন্টের পক্ষ থেকে, তখন সেই জিনিসটা সাধারণ মানুষের
ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি আসবো আপনার না, কাছে, কিন্তু ঠিক এই জায়গাতে আসবো। এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। আমি আসবো, আমি এখানেই সুজাতার কাছে আসি যে সুজাতা, আমরা ঠিক ওই সময় যে সিভিল সোসাইটিকে দুভাগে ওরা এই বিভাজনে দেখলাম, বিশেষ করে যখন 2007 নভেম্বরে সূর্যোদয় বিতর্ক চলছে, সেই সময় দেখা গেল যে তৃণমূলপন্থী বিদ্বেষজনরা তারা পথে নামলেন, তার পাল্টা নামলেন বামপন্থী বিদ্বেষজনরা। যদিও এখন অনেকেই শিবির পালন হয়েছে, 15 নভেম্বর, হ্যাঁ 14 নভেম্বরের মিছিলটা ডাকা হলো, 14 নভেম্বরের মিছিল আমাদের মঞ্চ থেকে। তারপরে এটাই কি আমরা কি আরো একবার সেইটাই দেখছি, হয়তো ছোট স্কেলে এখনো অবধি, কিন্তু সেই পথেই যাচ্ছে? 14 নভেম্বরের যে মিছিলে আমরা যখন প্রথম দিকে যখন ভেবেছিলাম, তখন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নাম বলছি না এখন, তারা আসবার কথা বলেছিলেন। আমরা পরিষ্কারভাবে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে আমরা কিছু করার নেই, কিন্তু আমরা যখন জানতে চেয়েছিলেন আমাদের মতামত, আমরা বলছিলাম না থাকাই ভালো, সাধারণ মানুষ মিছিলে থাকুন। এবং তখন একটা সেই সরকারের মরাল নৈতিক সংকট হয়েছিল, নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড়, রিজওয়ানুর। আমরা যেটা দেখছি এবং খুব স্পষ্টই আমরা দেখছি যে কে কোন শিবিরে, আমার বক্তব্যটা ভিন্ন। আমরা তো সেই সময় নো টু সিপিএম বলেছিলাম, প্রাণপণ চেষ্টা করে বলেছিলাম নো টু সিপিএম। অনেকেই এখন এই দিকে যারা সেই সময় সিপিএম এর পক্ষে ছিলেন, সেটা তাদের ব্যক্তিগত চয়েস, আমার কি বলবার আছে, আমার কিছু বলবার নেই। প্রশ্নটা বুদ্ধিজীবী যদি শব্দটা ব্যবহার করেন, তাহলে দিলীপ ঘোষের বক্তব্যটাও প্রশ্নবোধক। তিনি বলছেন তৃণমূলের পক্ষে নয়, মানুষ দেশের পক্ষে থাকুন, অর্থাৎ বিজেপির পক্ষে থাকলেই দেশের পক্ষে থাকা হয়। এই ভাবনাটাও খুব আপত্তিকর। আমি শেষ করে নিই, একটা বিরতি আমাকে। ঠিক আছে, পাবলিক ইন্টেলেকচুয়ালের ভূমিকা অন্য। বুদ্ধিজীবীদের পাবলিক ইন্টেলেকচুয়াল, যেটা এডওয়ার্ড সাইড, জিন, চমস্কি, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি জয়প্রকাশ নারায়ণজি, যারা পাবলিক ইন্টারেস্টের ভূমিকাটা, পার্টি পলিটিক্স, পার্টির আশ্রয়ে গড়ে ওঠা, তাদের লালিত পালিত হয়ে ক্ষমতার কাছাকাছি থেকে বলা এবং সিলেক্টিভ বলা, বিজেপির এই পলিটিক্সটা বলবো এই রাজ্যে যখন ভায়োলেশনগুলো হবে একের পর এক হচ্ছে, তখন কিছু বলবো না, সেলফ সেন্সারশিপ নেব, এইটা হচ্ছে বদমাইশ।